বাইরে মেঘ ডেকে চলেছে। গভীর ঘুমে আচ্ছন্ন মিতুন। হঠাৎ ওর মনে হলো কে যেন ডাকছে, মা, ও মা, ও মা, মা, মা। ঘুমটা চট করে ভেঙে গেল মিতুনের। সাথে সাথে বাইরে আবার একটা বাজ পড়ল আশেপাশে কোথাও। ঝড়ের রাতের স্বপ্নটা ভেঙেই গেল মিতুনের। ইঙ্কব্লেস ক্রিয়েশন প্রেজেন্টস হার্টফেল, তুমি, আমি আর আমাদের গল্প। হ্যাপি অ্যালার্ট! এখন থেকে আপনারাও আপনাদের মিষ্টি প্রেমের গল্প পাঠাতে পারেন আমাদের ইমেলে। আমাদের ইমেল আইডি হলো heartfel19@gmail.com। বানানটা করে একবার বলে দিই, HEARTFAIL19@gmail.com। এছাড়াও ইমেল আইডি আপনি পেয়ে যাবেন আমাদের ডেসক্রিপশন বক্সে। নাম আর ফোন নাম্বার গল্পের সাথে পাঠাতে কিন্তু ভুলবেন না। এক মুষলধারে বৃষ্টির রাতে গল্পকার মিতুন সেনগুপ্তের জীবনে এক জটিল অধ্যায় খুলে যায়। বয়স 35-এর মিতুন একজন জনপ্রিয় লেখিকা ও স্কুল শিক্ষিকা, যিনি নিজের ডায়েরির মতন করে লেখার মাধ্যমে পাঠকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। বাবার হাত ধরে গল্প লেখার অভ্যাস তৈরি হয়েছিল তার। এরপর জীবনে আসে প্রেম, বিয়ে এবং তিক্ত অভিজ্ঞতার ধাক্কা। ঝড়ের রাতে মিতুন কিভাবে নিজের জীবনের ঝড়কেই খুঁজে পান তা জানতে হলে শুনতে থাকুন নিত্যানন্দ চক্রবর্তীর কলমে ঝড়ের স্বপ্নভঙ্গ। বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে, সঙ্গে ঝোড়ো হাওয়া। ফোনের প্লেলিস্টে গানগুলো চলছে একটার পর একটা। ভিতরে ঘরটা আজ অন্ধকার। রিডিং টেবিলে জ্বলছে একটা টেবিল ল্যাম্প। তার আলোতে গোটা ঘরটা এক মায়ার রাজ্যে পরিণত হয়েছে। চলতে থাকা গানটা শেষ হয়, বেজে ওঠে পরের গান। চেয়ার থেকে উঠে রান্নাঘরে গিয়ে গ্যাস অন করে কফির জন্য। গরম জল বসিয়ে রান্নাঘরের জানলাটা দিয়ে উঁকি মারে দেখার জন্য কতটা জোরে বৃষ্টি পড়ছে। আজ আকাশের বিরাম নেই। অনবরত ধারায় ঝরে পড়ছে বৃষ্টির অবিশ্রান্ত ধারা। সাথে মেঘ সঙ্গ দিয়ে যাচ্ছে পাল্লা দিয়ে। জানলা দিয়ে বৃষ্টি দেখতে দেখতে কোথায় যেন হারিয়ে গেল মিতুন। দেখেছেন, এতক্ষণ এত কথা যার সম্পর্কে বলছি তার পরিচয়টাই দেওয়া হয়নি। উনি মিতুন সেনগুপ্ত, বেহালার একটি সরকারি স্কুলের শিক্ষিকা। বয়স 35-এর কাছাকাছি। হাসলে গালে টোল পড়ে বাঁ দিকে, আর আছে আক্কেল দাঁত। জন্ম থেকেই চোখের মনির রংটা কালচে নীল, চুলগুলো ঢেউ খেলানো। মিতুনের হাসিতে পাগল ছিল অনেকে। ছোট থেকে বড় হয়ে ওঠার মধ্যে ও যে কত কত প্রেমের প্রস্তাব পেয়েছে তার কোনো হিসেব নেই। স্কুল থেকে কলেজ, এমনকি বিয়ের পরও ফেসবুকে যখন ছবি দিত একার, তাতে এরকম 2-4টে কমেন্ট থাকতই। এখন আর খুব একটা ও নিজের ছবি দেয় না। কোনো সম্বর্ধনা অনুষ্ঠানের ছবি বা বই প্রকাশ করলে তার ছবি। মিতুন সেনগুপ্ত লেখালেখির জগতে এখন দারুণ জনপ্রিয় নাম। ওর লেখার একটা নিজস্ব ধারা আছে, যে ধারা অনায়াসে বইয়ে নিয়ে যেতে পারে
উঠতি প্রেমে পড়া কিশোর কিশোরী থেকে 50 বছর একসাথে কাটিয়ে দেওয়া দম্পতিকে। বেশিরভাগ লেখা ওর ডায়েরির মতন, গল্প নয়, কবিতা নয়, যেন কেউ ডায়েরির পাতায় লিখে চলেছে তার জীবনে ঘটে যাওয়া একটার পর একটা কাহিনী। পাঠকেরা জানে না, আবার কেউ কেউ হয়তো জানে, আসলে নিজের জীবনে ঘটা প্রতিটা মোড় তুলে ধরে মিতুন লেখার মধ্যে। বছর 8 হলো পড়ানোর পাশাপাশি ও লেখালেখিটা চালিয়ে যাচ্ছে আবার। এখন তো মাঝে মধ্যে বিশ্বাসই করতে পারে না যে লেখালেখিটা ও সত্যিই করছে। গ্যাসের ওপর ফুটন্ত গরম জলের আওয়াজে হুঁশ ফেরে মিতুনের। অফ করে কফি মগে জল ঢেলে 2 চামচের জায়গায় আরও হাফ চামচ কফি ঢেলে সেটাকে নিয়ে এলো ঘরে। আজ মনটা একটু কড়া কফি খেতে চাইছে, কিন্তু আসল কারণ এটা না। মিতুনের মনে কিছু চললে সেটাকে যদি ও প্রশ্রয় না দিতে চায়, তখনও এরকম কড়া করে একটা কফি খায়, তারপর খাতা নিয়ে বসে পড়ে লিখতে। এখনো তাই। এখন ঘড়িতে প্রায় 11টা। ওদিকে বৃষ্টি পড়ে যাচ্ছে এক নাগারে। মিতুন কফিতে একটা লম্বা চুমুক দিয়ে গাটা হেলিয়ে দেয় চেয়ারে। ওদিকে ফোনের গান শেষ হয়ে শুরু হয়েছে নতুন গান। কফির কাপটা হাতেই ধরা। মিতুন পাড়ি দিয়েছিল অন্য দুনিয়ায়। খেয়াল ছিল না ওর চলাচলের উপর। হুঁশ ফিরতে কফির কাপটা টেবিলে রেখে খাতাটা খুলল। একটা ম্যাগাজিনে ধারাবাহিকভাবে ওর লেখা বেরাচ্ছে এখন। তারই একটা পর্ব আজ লিখবে বলে ভেবেই রেখেছিল। হঠাৎ করে কি যে হলো, আজ মনটা ভারী লাগছে মিতুনের। আসলে এটা আমাদের অনেকের সাথেই হয়। কোনো কোনো গান আমাদের নিয়ে চলে যায় অতল স্মৃতির সাগরে। আজও ঠিক এমনটাই হয়েছে মিতুনের সাথে। মিতুন লেখা শুরু করল। 11ই নভেম্বর 2017। সেই শেষবার কোর্ট থেকে বেরিয়ে ভালো করে দেখেছিলাম নিখিলকে। তারপর ফোনের গ্যালারিতে ওকে দেখেছি বহুবার। আর প্রথম দিনের মতোই বুকটা বারবার কেঁপে উঠেছে, কেন জানি না। বছর 8 হয়ে গেছে নিখিলের সাথে যোগাযোগ নেই আমার। আমাদের ডিভোর্সের পর ও আমাকে 2 বার জন্মদিনে ফোন করেছিল। তারপর ওর মনে পলি জমতে জমতে মোটা হয়ে গেছে তার আস্তরণ। হারিয়ে গেছে পুরনো স্মৃতিরা। এতে আমার মন খারাপ নেই। নিখিলের কথা মনে পড়লেও আজকাল আর মনটা উদাস হয় না। প্রথম দিকে একা থাকতে থাকতে খুব মন খারাপ করত। বিয়ের আগের বছরগুলো কত সুন্দর স্মৃতি আমাদের, কিন্তু যখন একই ছাদের তলায় এলাম, অন্ধকারও বাসা বাঁধতে শুরু করলো আমাদের সাথেই। আমি তখন 23 বছরের যুবতী। গ্র্যাজুয়েশন সদ্য শেষ করে একটা মিডিয়া হাউসের চাকরি পেয়ে গেলাম। আমার বাংলাটা ভালো হওয়ার কারণ ছিল আমার বাবা। মা আমাকে স্কুলের পড়া পড়াতো, আর বাবা গোটা বিশ্বের। আমার স্কুলের গরমের ছুটিতে বাবা আমাকে নতুন নতুন গল্পের বই এনে দিতেন। বলতেন, মিটু, এই নাও তোমার এইবারের উপহার। পড়া হয়ে গেলে আমাকে কিন্তু একটা গল্প লিখে দেখাতে হবে, ভালো হলে আর একটা বই কিন্তু। আমি হাসি হাসি মুখ নিয়ে বাবার কাছে এগিয়ে যেতাম। বাবা আমার হাতে বইটা দিয়ে মাথায় হাত দিতেন আশীর্বাদের মতন করে। আমি প্রত্যেকবার বই পড়ে একটা করে গল্প লিখতাম। বাবা সেই গল্পের ভুল বানানগুলো ঠিক করে দিতেন। পুরোটা একসঙ্গে পড়তেন। গল্প খারাপ লেখা হলেও বাবা আর একটা বই এনে দিতেন আমাকে, গল্প ভালো লেখা হয়েছে বলে। এইভাবেই গল্প লেখার হাতে খড়ি সেই মানুষটার হাত ধরে। তারপর স্কুল কলেজের ম্যাগাজিনে হাত পাকিয়েছি। একটা সময় মনে হয়েছিল সব কিছু ছেড়ে দিয়ে শুধু লিখি। বাবার কোনো আপত্তি ছিল না তাতে, শুধু বলেছিলেন পড়াশোনাটুকু না ছাড়তে। আমি আস্তে আস্তে বড় হতে লাগলাম। অনেকের বাবার কাছে সম্বন্ধ নিয়ে আসতে শুরু করলো। কিন্তু আমার বাবা প্রথম থেকেই সবাইকে বলতেন,
আমার মেয়ে যত দূর পড়াশোনা করতে চায় করবে, তারপর বিয়ে। ঘটক মশাই বলেছেন বিয়ের পর পাত্রপক্ষ পড়াশোনা করাতে রাজি। বাবা মুখ বাঁকিয়ে বলেছেন, ওসব আমার জানা আছে। বিয়ের আগে অনেকেই এরকম বলে। তারপর এই অল্প বয়সে মেয়েকে আমার সংসার সামলাতে হবে। না না না, আমি পারবো না। এখনকার যুগ অন্যরকম। এত কম বয়সে আমি না না না, আমি আমার মেয়েকে বিয়ে দেব না। সবাইকে এইভাবেই বাবা না বলে দিতেন। একবার খুব ভালো একটা সম্বন্ধ এসেছিল। ছেলে বিদেশে থাকে, বিয়ের পর নিয়ে সেখানেই চলে যাবে। বাবা সেখানেও না করে দিয়েছিলেন, কিন্তু মা ঘটক মশাইকে বললেন, আচ্ছা, আমরা কাল আপনাকে বলছি। উনি চলে যেতে মায়ের বাবার উপর সে কি চোটপাট। আর কতদিন তুমি মেয়েকে এইভাবে আগলে রাখবে বলো তো? আমাদের বয়স হচ্ছে তো নাকি? এত ভালো পাত্র, তুমি না করো না। আমি কিছুই জানতাম না। কলেজ করে 2টো টিউশনি পড়িয়ে আমি বাড়ি ফিরতাম সন্ধ্যাবেলা। বাড়ি ফিরে বুঝলাম বাড়ির হাওয়া প্রচণ্ড গরম। ব্যাগটা সোফায় ছুঁড়ে ফেলে হাত মুখ ধুতে গেলাম। হাত মুখ ধুয়ে এসে মুখটা মুছছি, দেখলাম মা রান্নাঘরে চা বানাচ্ছে আর বাবা কি যেন বই পড়ছে। আমি রান্নাঘরে গিয়ে মাকে জিজ্ঞাসা করলাম, ও মা, মা কি হয়েছে গো? মা রাগ অভিমান মিশ্রিত গলায় বললেন, কি হবে? কিছুই হয়নি। তারপর কিছুক্ষণ থেমে বলল, তাও যদি তোর মনে হয়ে থাকে কিছু হয়েছে, বাবাকে গিয়ে জিজ্ঞাসা কর সেটা। বাবা বই পড়তে পড়তে মা ও মেয়ের সমস্ত কাহিনীটি শুনছিলেন, কিন্তু চোখ ছিল বইয়ের দিকে। আমি বাবার কাছে যেতেই বাবা মুখের সামনে থেকে বইটা নামিয়ে আমায় বসতে বললেন। তারপর চেয়ারেই গাটাকে তুলে চোখ থেকে চশমাটা নামিয়ে টেবিলের উপর রেখে আমাকে বললেন, মা, একটা সত্যি কথা বলবি? তুই কি এখন বিয়ে করতে চাস? তোর ইচ্ছের ওপরে কিন্তু সমস্তটা নির্ভর করছে। এবার আমার কাছে পরিস্থিতিটা কিছুটা পরিষ্কার হলো। বুঝতে পারলাম ঘটক মশাই আবার একখানা সম্বন্ধ এনেছেন আর বাবা তাদের ইউজুয়ালি না করে দিয়েছেন। আর এতেই মা রেগে আগুন। আমি বাবাকে বললাম, বাবা, তুমি তো আমাকে বলেছিলে পড়াশোনা করতে, অন্তত গ্র্যাজুয়েশনটা শেষ করি। এখনকার দিনে এত তাড়াতাড়ি বিয়ে কেউ করে না বাবা। আমি এত তাড়াতাড়ি বিয়ে করতে চাই না। বিয়ে করলে আমার আর পড়াশোনা করা হবে না বাবা। আমার এই পড়াশোনা লেখালেখি সব বন্ধ হয়ে যাবে। হয়তো হবেই না, কিন্তু হয়তো যেতেও পারে। বাবা, আর কটা দিন আমাকে সময় দাও না বাবা। এরপর যেটা হলো সেটা আমি ভাবতেই পারিনি। আমি ভেবেছিলাম বাবা হয়তো রেগে যাবে বা হয়তো আমাকে বলবে সবাই রাগ করছে, তুই এবার বিয়েটা করেই নে। উল্টে দেখলাম বাবা আনন্দে বইটা রেখে রান্নাঘরে মায়ের কাছে গিয়ে বলছে, দেখলে দেখলে তুমি পড়াশোনা করতে চায়, আর তাই আমি ওর এখন বিয়ে দেব না। আর আমি যতদিন বেঁচে আছি আমার মেয়ে যা চাইবে তাই হবে। আজ পর্যন্ত আমার মেয়ে কোনো অবাধ্য জিনিস চায়নি বা অবাধ্যতা করেনি। তাই আমারও একটা কর্তব্য আছে। আমার মেয়ে যে জিনিসটা চাইছে সেটা ন্যায্য মূল্যায়ন করা। সুতরাং এই বিয়ে ক্যান্সেল। এরপর আমার দিকে এগিয়ে আসতে আসতে পকেট থেকে 30টা টাকা বের করে আমার দিকে হাত বাড়িয়ে বাবা বললেন, মিতু, যা তো চট করে সমীরের দোকান থেকে 6টা সিঙ্গাড়া নিয়ে চলে আয় তো। হ্যাঁ, আজকে সন্ধ্যেবেলায় আমরা খাবো সবাই মিলে। মায়ের মুখ আরো গম্ভীর হয়ে গেছে। সে আরো রেগে কটমট করে বলল, হ্যাঁ, ভালো ভালো পাত্র চলে যাক আর তুমি ঘরে বসে সিঙ্গাড়া খাও। বাবা হাসতে হাসতে আবার বসে পড়লেন চেয়ারে। এইভাবেই চলছিল। গ্র্যাজুয়েশন শেষ হলো, চাকরি পেলাম। এরপর নিখিল এলো জীবনে। অফিসে ওর সাথে আমার আলাপ, যদিও ও অন্য ডিপার্টমেন্ট। তাও একদিন মিটিংয়ে আলাপ করালেন অভিষেকদা। একটা প্রজেক্ট করলাম আমরা 5 জন মিলে। দারুণ হিট করেছিল। সেখান থেকে বন্ধুত্ব, তারপর প্রেম, আর অবশেষে বিয়ে। বিয়ের পর কয়েক বছর ভালোই কাটছিল, কিন্তু তাল কাটতে শুরু করলো নিখিল যখন ট্রান্সফার হলো কলকাতা থেকে মুম্বাইতে। আমি গৃহবধূ হয়ে উঠতে পারিনি।
অফিসটা ছেড়ে দিয়েছিলাম ঠিকই, না হলে আমি আমার স্বপ্নের সাথে পাল্লা দিয়ে উঠতে পারতাম না। অফিস করে লেখালেখি করাটা আমার কাছে ভীষণ কষ্টসাধ্য ছিল। বাড়িতে টুকটাক কাজ, লেখালেখি এই নিয়ে দিব্যি কাটছিল। নিখিল ট্রান্সফার হয়ে চলে যাওয়ার আগে আমাকে বলল, তুমি একা হয়ে যাবে কলকাতায়, আমাদের কি ভবিষ্যৎ নিয়ে ভাবা উচিত নয়? আমি বলেছিলাম, এই মুহূর্তে তো কিছু ভাবছি না, আরও কিছুদিন যাক, তোমার কাছে যখন যাব তখন না হয়। সেদিন ওর মুখে বিরক্তি দেখেছিলাম। আমার মনে হলো আমি বোধহয় বেশি সময় চেয়ে ফেললাম। এরপরে কেটে গিয়েছিল আরও 2 বছর। নিখিল বছরে 2 বার আসতো, আমি চাইলেও সে আর চাইনি। জানি না বাইরে গিয়ে ওর কি হয়েছিল, কেমন যেন একটা বাঁধন ছাড়া উড়নচণ্ডী হয়ে গেল ছেলেটা। সেই পুরনো প্রেমিক নিখিলকে আমি কিভাবে যেন হারিয়ে ফেললাম। তিক্ততার সূত্রপাত সেখান থেকেই। এখন ঘড়িতে প্রায় 1টা বেজে গেছে। মিতুন লিখতে লিখতে ঘুমিয়ে পড়েছে টেবিলের ওপর মাথা রেখে। বাইরে মেঘ ডেকে চলেছে। গভীর ঘুমে আচ্ছন্ন মিতুন। হঠাৎ ওর মনে হলো কে যেন ডাকছে। মা, ও মা, ও মা, মা, মা। ঘুমটা চট করে ভেঙে গেল মিতুনের। সাথে সাথে বাইরে আবার একটা বাজ পড়লো আশেপাশে কোথাও। ঝড়ের রাতের স্বপ্নটা ভেঙেই গেল মিতুনের। শুনছিলেন নিত্যানন্দ চক্রবর্তীর কলমে ঝড়ের স্বপ্নভঙ্গ। আজকের গল্পের গল্প পাঠে নিত্যানন্দ। বিভিন্ন চরিত্রে কথক মিতুন খুশি, মিতুনের চরিত্রে বর্ণালী, বাবা রাজ চট্টোপাধ্যায়, মা শ্রেয়া, নিখিল রুদ্র, বাচ্চা মেয়ের কণ্ঠস্বর শ্রেয়া, গল্পের নাট্যরূপ পাপিয়া, শব্দগ্রহণ জয়া, ধ্বনি পরিকল্পনা ও আবহ নিত্যানন্দ চক্রবর্তী, প্রচার অলঙ্করণ পিয়ালি ও ইঙ্কফ্লেজ ক্রিয়েশনস, রেকর্ডিং স্টুডিও রাধা গোবিন্দ রেকর্ডস, সমগ্র পরিকল্পনা ও পরিচালনায় নিত্যানন্দ চক্রবর্তী। প্রত্যেক বুধবার রাত 9টায় হার্টফেল নিয়ে আসে নতুন নতুন প্রেমের গল্প। সেই সব গল্প যদি আপনি শুনতে চান তাহলে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। ইঙ্কব্লেজ ক্রিয়েশন প্রেজেন্টস হার্টফেল, তুমি আমি আর আমাদের গল্প।